রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবে না, আপিল বিভাগের রায়। চট্টগ্রাম ৪ আসনে বিএনপির সংসদ সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। তিনি ঋণ খেলাপি, তাই ফলে শপথ নিতে পারবেন না। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিল আপিল বিভাগ। এরপর জানাবো, জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির। ২৪ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মরণে দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এদিকে সিলেটে পৌঁছেছে কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ। সিলেটে পৌঁছেছে কাতারের সানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি প্রবাসী লাশ। আজ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লাশগুলো পৌঁছায়। রোববার সকালে কাতারের সানিয়া এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়। এবারে জানাবো, সংসদে অর্থমন্ত্রী বললেন, বাদ যাচ্ছে ব্যাংক রেজুলেশন আইনের সেই বিতর্কিত ধারা। ব্যাংক রেজুলেশন আইনের বিতর্কিত 18(ক) ধারা অবশেষে বিলোপ করতে যাচ্ছে বিএনপি। ব্যাংকের সাবেক শেয়ার হোল্ডার এবং পরিচালকদের সহজ শর্তে পুনরায় মালিকানা ফিরে পাওয়ার যে সুযোগ দিয়ে বর্তমান সরকারের এই সংশোধনটি এনেছিল, সেটি বাতিল করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৭১৯ জন। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে প্রাণহানি বেড়ে ১৭১৯ জনে দাঁড়িয়েছে। দেশটির ১ শতকেরও বেশি সময়ের মধ্যে সবথেকে এই ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এতে অনেক মানুষ মারা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আপিল বিভাগের রায়, আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না। চট্টগ্রাম ৪ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। ফলে তিনি আর শপথ নিতে পারবেন না। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দিয়েছে। এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিল আপিল বিভাগ। বিএনপির এই আসলাম চৌধুরী, তিনি হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই টাকার পরিশোধ করেননি। উক্ত ব্যক্তি বিএনপির প্রভাব প্রতিপত্তি ব্যবহার করে তিনি যে ধরনের কার্যক্রম চালিয়েছিলেন এবং তিনি আসলে যেভাবে প্রার্থিতা নিয়েছিলেন, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে আদালতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। উক্ত ব্যক্তির প্রার্থিতা তাই বাতিল করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে সবাই খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেই ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে। সবাইকে বলতে চাই, এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেটা তিনি ঘটিয়েছেন, যে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে সেই টাকা পরিশোধ না করে বরং বাংলাদেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলেছেন। তার মতো ব্যক্তি হাজার হাজার কোটি টাকা বিদেশে চুরি বাটপারি করে পাচার করে কিভাবে এই দায়িত্বপূর্ণ পদে আবারও নির্বাচিত হয়েছে, সেটি দেখার বিষয়। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির। ২৪ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মরণে দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয়
কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আগামী 1 জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়ে 5 আগস্ট বিজয়ের উল্লাসের মধ্য দিয়ে শেষ হবে 36 দিনের এই কর্মসূচি। হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে হাজারো শহীদের আত্মত্যাগ এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। এই ঐতিহাসিক মাসকে যথাযথ মর্যাদার স্মরণ এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন প্রজন্ম এবং দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। জুলাই মাস জুড়ে আলোচনার সাংস্কৃতিক অনুষ্ঠান, পদযাত্রা, গণসংযোগ, শহীদদের স্মরণ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচির মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের প্রতিটি গুরুত্বপূর্ণ দিন এবং এই ঘটনা জাতির সামনে তুলে ধরতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয় যে দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে আগামী 1 জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারত, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলোর সংহতি সভা এবং উপজেলা পর্যায়ে মাসব্যাপী পদযাত্রা রোডম্যাপ ঘোষণা করা হবে। 2 থেকে 8 জুলাই দেশব্যাপী গ্রাফিতি, দেয়াল লিখন এবং ব্যানার ফেস্টুনের মাধ্যমে জুলাই জাগরণ কর্মসূচি পালন করতে হবে। এছাড়াও ফুটবল টুর্নামেন্ট, নারী সমাবেশ, কৃষকদের প্রত্যাশা নিয়ে আলোচনা, কফিন মিছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্যান্স ড্রেস সহ মাস জুড়ে উত্তরায় রক্তাক্ত জুলাই, মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদান, আহতদের স্মৃতিচারণ, যুব কনভেনশন, শ্রমিক সমাবেশ, উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সিলেটে পৌঁছেছে কাতারে নিহত 5 প্রবাসীর লাশ। সিলেটে পৌঁছালো কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত 5 বাংলাদেশি প্রবাসীর লাশ। আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লাশগুলো পৌঁছেছে। 21 জুন রোববার সকালে কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় 5 জন বাংলাদেশি নিহত হয়। নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাজবাড়ি গ্রামের আব্দুল কাদির, মাস্তালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান, জুবাইর আহমেদ, আকতালুক গ্রামের জসিম উদ্দিন এবং অমরপুর গ্রামের জিবাল আহমেদ। শ্রম কল্যাণ উইং জানিয়েছে যে নিহতদের লাশ 29 জন কাতারের স্থানীয় সময় রাত 10:15 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 226 নম্বর ফ্লাইটের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। ফ্লাইটটি মঙ্গলবার সকাল 6:50 সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দূতাবাস আরও জানিয়েছে যে বাংলাদেশ ওয়েস অনার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে নিহতদের লাশ দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সে অনুযায়ী এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুবই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে এই ধরনের কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং এটি সবার জন্য অত্যন্ত ফলপ্রসূ হচ্ছে। সংসদে অর্থমন্ত্রী বললেন, বাদ যাচ্ছে ব্যাংক রেজুলেশন আইনের সেই বিতর্কিত ধারা। ব্যাংক রেজুলেশন আইনের বিতর্কিত 18(ক) ধারা অবশেষে বিলোপ করতে যাচ্ছে সরকার। ব্যাংকের সাবেক শেয়ারহোল্ডার এবং পরিচালকদের সশর্তে পুনরায় মালিকানা ফিরে আসার সুযোগ দিয়ে বর্তমান সরকারের আনা এই সংশোধনটি এবার বাদ দেওয়া হচ্ছে। আর জাতীয় সংসদের বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী এ ঘোষণা দেন। তিনি বলেন, ব্যাংক রেজুলেশন আইন 2026-এর ধারা 18(ক) বিষয়টি নিয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি 18(ক) বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক খাতে অনিয়ম এবং আমানতকারীদের সুরক্ষা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুটপাট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। অন্যদিকে আমানতকারীদের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ব্যাংক রেজুলেশন আইনটি পাশের সময় যুক্ত করা 18(ক) ধারায় রেজুলেশনের আওতায় যাওয়া দুর্বল ব্যাংকের আগের শেয়ার হোল্ডারধারীদের আবারও ব্যাংকের শেয়ার সম্পদ ও দায় গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকে যে আবেদন করার বিষয়গুলো বিএনপি চালু করেছিল সেটি পুরোপুরি বাতিল করে দেয়া হয়েছে। এর ফলে বিএনপির প্রতি মানুষের আস্থা কিছুটা হলে ফিরবে বলে এমন কথাই শোনা যাচ্ছে। এই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম হিসেবে পরিচালিত হচ্ছে এবং সবকিছু অত্যন্ত সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে, যাতে করে এই ধরনের ব্যাংক রেজুলেশন বিতর্কিত আইন দ্বারা আর জনগণ কোনোভাবে যেন আর নিষ্পেষিত না হয়
সেসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে।